অ্যানিমাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যানেস্থেটিক্স ইউজ করতে হবে, অ্যানেস্থেটিক্স বলো বা সিডেটিভস। আচ্ছা, তো আমরা পড়েছি একটা বিষয়, ইউথেনশিয়া। ইউথেনশিয়াটা কি বলতো? একটা হলো অ্যানালজেসিয়া, একটা হলো ইউথেনশিয়া। দুইটা কি কি জিনিস? অ্যানালজেসিয়া ব্যথানাশক স্যার। ব্যথা দূর করার জন্য। আর ইউথেনশিয়া হলো মানে ওভারডোজ দেওয়া হলে। হ্যাঁ, ওভারডোজ। অর্থাৎ তুমি যদি কোনো অ্যানিমালকে মারতে চাও, তাহলে মারার আগে তাকে একটু অজ্ঞান করে নিয়ে মারতে হবে, ঠিক আছে? এইটা হলো ইউথেনশিয়া, হিউম্যানলি ডেথ যেটা স্যার, হিউম্যানলি। মানবিকভাবে মৃত্যু। এখন ইউথেনশিয়ার যে মেথডস গুলো আছে আমরা সেগুলো জানি, যে কেমিক্যাল ওভারডোজ হতে পারে এবং কিছু কেমিক্যাল ট্রাইকেন, যেটা ট্রাইকেন, মিথাইল সালফোনেট, বেনজোকেইন, ফেনক্সিইথানল, হ্যাঁ, আরো কিছু আছে, কুইনালডিন। তো আমরা আজকে এগুলো পড়বো। আর কিছু ফিজিক্যাল মেথড আছে, তোমরা জানো, যে মাথা কেটে ফেলা, হ্যাঁ, তারপরে ব্লিডিং করতে দেওয়া, হ্যাঁ, ড্রেনিং ব্লিডিং, মাথা এই করা, পিথিং, যেটা মাথার ভিতর দিয়ে আঘাত করা। আর আনসুইটেবল কিছু মেথড আছে, যেমন কুলিং, অ্যাসফাইজিয়া বা ফরমালিন ইমার্শনে, এগুলো হলো আনসুইটেবল, এগুলো করা মানে ইনা গাইডলাইনে নেই আর কি, হ্যাঁ, নট সাজেস্টেড। আর কিছু বেসিক প্রিন্সিপাল আমরা জানি, এগুলো মাছকে একটু করতে হয়, খাবার বন্ধ করে দিতে হয়, তাই না? আর যে ডোজটা আমরা ইউজ করব সেই ডোজটা অবশ্যই আমাদেরকে মেজার আগে টেস্টেড হতে হবে, অর্থাৎ টেস্ট করে যে ডোজটা সুইটেবল সেটা করতে হবে। এবং একটা বিষয় হলো শর্ট টাইমে যেন সেটা হয়, মানে অ্যানেস্থেসাইজ যে হবে মাছটা, যেন খুব শর্ট টাইমে তার যেন সেন্সটা চলে যায়, এরকম লম্বা সময় যেন না লাগে। এবং স্ট্যান্ডার্ড হলো 3 মিনিটস, উইদিন 3 মিনিটস তারা অ্যানেস্থেটাইজ হবে। আচ্ছা, তো আর যে রুট গুলো আছে সেগুলো আমরা জানি, ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস, ইন্ট্রাপেরিটোনিয়াল, হ্যাঁ, ইনজেকশনের মাধ্যমে হতে পারে, বিশেষ করে বড় মাছের ক্ষেত্রে। আর ছোট মাছের ক্ষেত্রে ইমার্শনটা, মানে ইমার্শনটা সব মাছের ক্ষেত্রে হয়, বাট ছোট মাছের জন্য অবশ্যই যে ইমার্শন টেকনিকটা ইউজ করা হয়। অন্যান্য যে আমরা কেমিক্যাল ইউজ করি সেরকমই। আর যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে অ্যানেস্থেসিয়া কিছু স্টেজ আছে, অর্থাৎ আমরা ফিশকে অ্যানেস্থেটাইজ করব, তো ডোজ দেওয়ার পরে আস্তে আস্তে তার একটা এক স্টেজ থেকে আরেকটা স্টেজে যায়। এবং যেটা বলেছিলাম যে স্টেজ 1, 2 এগুলো আমরা যখন ফিশকে ট্রান্সপোর্ট করি, হ্যাঁ, তখন ট্রান্সপোর্টের ক্ষেত্রে 1, 2 ইউজ করা যায়। বাট আমরা যদি ইউথেনশিয়া ইউজ করি, অথবা ইউথেনশিয়া ছাড়াও যদি কোনো এক্সপেরিমেন্টের কাজে আমরা ব্লাড কালেক্ট করি বা ফিনিক্লিপ হতে পারে, তো সেক্ষেত্রে 3, 4, হ্যাঁ, 3, 4 এই স্টেজগুলোতে করতে হবে। আচ্ছা, কাহিনী কি হচ্ছে? 3, 4 রং। আর হলো আমরা কিছু ফার্মাকোলজি পড়েছি। আরে কি যে প্রবলেম! তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে জি পাচ্ছি স্যার। স্লাইড। হ্যাঁ, আমার একটু সমস্যা হচ্ছিল। তো এখানে নেক্সট, তো কিছু ফার্মাকোলজিক্যাল ইফেক্টস আমরা পড়েছি, হ্যাঁ, কিছু হতে পারে নার্ভাস সিস্টেমে কিছু অ্যাটাক করে, কিছু আছে যেমন ব্লাড কেমিস্ট্রিতে, হ্যাঁ, ব্লাডের ইফেক্ট ফেলে। তারপরে স্ট্রেস রেসপন্স, সেটা তো আমরা জানি স্ট্রেসের ক্ষেত্রে কিছু 2 ধরনের স্টাডি আছে, কিছু বলছে যে স্ট্রেসটা বাড়িয়ে দেয় অ্যানেস্থেটিক্স ইউজ করলে ইনিশিয়ালি, আর কিছু বলছে যে স্ট্রেসটা কমে যায়। তো ওভারঅল আমরা বলতে পারি যে স্ট্রেসটা একটু হয়, রিলিজ হয়, স্ট্রেস কমে যায়। বাট কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন, দেখো, শর্ট টার্ম অ্যানেস্থেটিয়া ব্লক স্ট্রেস রেসপন্স, বাট লং টার্ম অ্যানেস্থেটিয়া ইজ ইটসেলফ ইজ এ স্ট্রেসর। হ্যাঁ, শর্ট টার্ম হলে সেটা স্ট্রেসটাকে রিলিফ করে, স্ট্রেস থাকে না, বাট লং টার্ম যদি ইউজ করা হয় লম্বা সময় ধরে,
তাহলে এই অ্যানেস্থেসিয়া ইটসেলফ এটা একটা স্ট্রেসর, স্ট্রেস তৈরি করে। আর এখানে যে চারটা ড্রাগ বলা আছে এখানে, MS222 সবচেয়ে বেশি পপুলার, তোমরা নিজেরাও হয়তো জানো। তো এই MS222টা ইউজ করা হয়, যদিও MS222 চেয়ে আরো কিছু কিছু ইফেক্টিভ ড্রাগ আছে, বেনজোকেইন, হ্যাঁ, ফেনক্সিইথানল, বিশেষ করে 2-ফেনক্সিইথানল, এটাও খুব ইউজ করা হয়, এবং কুইনালডিন সালফেট। এই চারটা সবচেয়ে বেশি ইউজ হয়। আর এখানে যেটা বলছিলাম যে অ্যানেস্থেটিক্সে কিছু স্ট্যান্ডার্ড নিয়ম আছে। স্টেজ 4 যদি হয়, উইদিন 3 মিনিটস এটা অ্যানেস্থেটাইজ হবে। বি সেভ টু ফিশ when used for 30 minutes, স্ট্যান্ডার্ডে 30 মিনিটস পর্যন্ত এটা সেভ থাকবে। আর যদি আমরা সেটা অ্যানেস্থেটিক্স থেকে যদি আমরা অন্য ফ্রেশ ওয়াটারে আমরা করি, তাহলে উইদিন 20 মিনিটস সেটা রিকভার করবে। আচ্ছা, এখন আমরা একটু শুরু করব। এই দাগটা কেন যাচ্ছে না? আচ্ছা, চলে গেছে। আমি এটা একসাথে ইউজ করতে পারতেছি না কেন? তো MS222, যেটাকে আরেকটা নাম বলা হয় ট্রাইকেন মিথেন সালফোনেট, তোমরা জানো TMS বলা হয়। এটা সবচেয়ে বেশি অ্যাপ্রুভড, বেশি দেশে অ্যাপ্রুভড ড্রাগ, বিশেষ করে ইউএসএ তে দিস ইজ দ্য অনলি ড্রাগ দ্যাটস অ্যাপ্রুভড। যদিও অ্যাপ্রুভাল ছাড়াও অন্যান্য ড্রাগগুলো ইউজ করা হয়, বাট MS222 হলো অ্যাপ্রুভড। ইউতেও, ইউ মেম্বার স্টেট যেগুলো আছে তাদের ক্ষেত্রেও অথরাইজড ড্রাগ এটা হলো অনলি MS222। আর অন্যান্য গুলো ইউজ করা হয় স্ট্রিক্টলি, যেটা বলা হয়েছে যে ইলিগাল, বাট ইউজ করা হয়। আর MS222 এটা প্রথমে প্যাটেন্ট করা ছিল একটা কোম্পানি, যেমন ডিসকভারার, স্যান্ড্রোস অফ বাসলে, সুইজারল্যান্ডের। বাট পরবর্তীতে এদের রেজিস্ট্রেশন হ্যাজ নাও বিন অ্যাবান্ডন্ড। সো এখন জেনারেলি পিপল এটা ইউজ করতে পারে MS222 প্যাটেন্ট। কমার্শিয়ালি যে কোনো কোম্পানি তৈরি করতে পারে বা এটা মার্কেটিং করতে পারে। আচ্ছা, এখন দাগগুলো চলে যায় না কেন? কাহিনী কি? প্রবলেম হচ্ছে। এটা যদি একটা ঝামেলা কাজ করা। আচ্ছা, যেটা আমরা বলেছি এটা হলো MS222 যে ট্রাইকেন, ট্রাইকেন মিথিল সালফোনেট। এখানে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো এর স্ট্রাকচার, প্লাস হলো দেখো এইটার সাথে বেনজোকেইনের স্ট্রাকচারের অনেকটা মিল আছে। এটুকু দেখো এখানে যেটুকু, এখানেও সেইটুকু, একই, বাট এখানে প্লাস, এটা CH2SO4OH এই গ্রুপটা আছে, সালফোনেট গ্রুপটা। সো এটাকে বলা হয় ট্রাইকেন, এটা ট্রাইকেন মিথেন। এখানে ট্রাইকেন মিথেন, মিথেন গ্রুপ আছে এখানে। আর এখানে শুধু সালফোনেটটা অ্যাড হয়েছে এক্সট্রা, সেই জন্য এটাকে বলা হয়েছে TMS বা ট্রাইকেন মিথেন সালফোনেট, যেটা MS222। তো এটার সাথে বেনজোকেইনের সেজন্য অনেকটা বৈশিষ্ট্যে অনেকটা মিল আছে, পরবর্তীতে আমরা দেখব। এটা ওয়াটার সলিউবল, সলিউবিলিটি 1.5 গ্রাম পার মেল, অর্থাৎ 1 গ্রামে 1.25 গ্রাম যদি দেওয়া হয় সে পর্যন্ত এটা ডিজলভ হতে পারে, যদি এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। সেই জন্য কি করা হয়, স্টক সলিউশন তৈরি করা হয় এটা পার মেলে যেহেতু, সো 1.25, দ্যাট মিনস এখানে আমরা 10 গ্রাম পার লিটার পর্যন্ত আমরা সলিউশন তৈরি করি, এবং এটা স্টক সলিউশন বলা হয়। এবং এটা তৈরি করে এটা এয়ার টাইট কন্টেইনারে রুম টেম্পারেচারে রাখা হয়, এবং সেটা ডার্ক কন্টেইনারে রাখা হয়, কারণ এটা যদি সানলাইট পড়ে তাহলে এটা অন্য ডিফারেন্ট কালার হয়ে যায়, টান ব্রাউন। আর ট্রাইকেনটা যদি পানিতে দেওয়া হয়, will cause the water become acidic, অ্যাসিডিক হয়ে যায়। সেই জন্য অনেক সময় এটা দেখো, এটা যদি এই সলিউশনে আমরা তৈরি করি 100 মিলিগ্রাম পার লিটার, তাহলে পানির পিএইচ মানে সলিউশনের পিএইচটা হয় 5। সেই জন্য, এবং এইটা যদি আমরা আবার পুকুরে বা যে কোনো জায়গায় ইউজ করি বা
পুকুরে তো না, সরি, আমরা যদি অ্যানেস্থেটিস হিসেবে কোনো বাকেটে নিয়ে দেই তাহলে পিএইচটা কিন্তু কমে যাবে, পানির পিএইচ। সেই জন্য এটা বাফারিং করা হয়। হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট দিয়ে এটা বাফারিং করা হয় এবং সেটা পিএইচটাকে অ্যাডজাস্ট করা হয় 7 থেকে 7.5, যেটা নর্মাল পুকুরের পানি বা কালচার ওয়াটারের পিএইচ। আর যেটা স্টক সলিউশন, যেটা আগেই বললাম 10 গ্রাম পার লিটার, এটা স্টক তৈরি করা হয় এবং সেটা রেখে দেওয়া হয় কন্টেইনারে। পরবর্তীতে সেটা আমরা ওয়ার্কিং কনসেন্ট্রেশন আমরা ইউজ করতে পারি। এটা আমরা দেখবো একটু পরে কনসেন্ট্রেশনটা কি কনসেন্ট্রেশন ইউজ করি। সাধারণত যেটা হয় 100 মিলিগ্রাম পার লিটার ওয়ার্কিং কনসেন্ট্রেশন, এবং পরবর্তীতে এটাকে ডাইলুট করা হয়। তো এটা হলো স্টক কনসেন্ট্রেশন। দ্যাট মিনস তুমি একটা কন্টেইনারে এটা রেখে দিবা 10 গ্রাম পার লিটার। পরবর্তীতে তুমি যখন কাজ করবা তখন একটা সলিউশন তৈরি করা হয় 100 মিলিগ্রাম পার লিটার। তো 100 মিলিগ্রাম পার লিটার এটা তৈরি করা হয়, ইজিলি তৈরি করা যেতে পারে। কিভাবে করো বলো? থেকে 10 গ্রাম পার লিটার থেকে যদি 100 মিলিগ্রাম পার লিটার করতে চাও তাহলে কতটুকু পানিতে কতটুকু সলিউশনটা নিবা বলো তো কেউ? স্যার ওই 10 গ্রাম পার লিটার যেটা আছে স্টক সলিউশন, ওখান থেকে 100 মিলিগ্রাম নিব, 1 লিটারে দিব। তুমি এটা তো সলিউশন হয়ে গেছে, মিলিগ্রাম কেমনে নিবা তুমি? ও আচ্ছা স্যার গ্রামকে স্যার মানে প্রথমে ই করতে হবে স্যার, মিলিগ্রাম নিতে হবে স্যার। স্যার এটা এখানে সলিউশন আছে, 10 গুণ পার লিটার, এটা অলরেডি ইন ওয়াটার সলিউশন। সো এখানে তুমি 10 মিলিগ্রাম পার লিটার এই সলিউশনটা তৈরি করবা পানি দিয়ে, ডাইলুট করবা, ডাইলুশন, জাস্ট ডাইলুশন। তাহলে কতটুকু এই স্টক সলিউশন নিয়ে কতটুকু ওয়ার্কিং সলিউশন তৈরি করবা, কতটুকু মানে পানি দিয়ে। লাইট অফ করতেছি, হ্যাঁ, আমার এখানে একটু ঝামেলা হচ্ছে। তোমরা ক্যালকুলেশন করো, হ্যাঁ, স্টপ করে আমি আবার চালু করছি। তোমাকে দেখতে পাচ্ছ আগের স্লাইডটা? জি স্যার। আচ্ছা, হিসাব আগের জায়গায় আসে নাই স্যার, ওখানে চেঞ্জ হয়েছে, অন্য একটা জায়গায় আসছে। ও কেন ওইখানেই তো থাকা? প্রথমে আসছে স্যার একবারে। হ্যাঁ, স্যার একদম প্রথমে আসছে আর কি। তাইলে ঝামেলা হয়েছে, আমি আবার যাচ্ছি। আচ্ছা, এখন কোনটা আছে? প্রথমটা আছে না? জি স্যার। চেঞ্জ হচ্ছে কি? চেঞ্জ না স্যার, হচ্ছে না? না স্যার। আচ্ছা, আমি আবার স্টপ করে আমি আবার দিচ্ছি। তোমরা ক্যালকুলেশনটা করতে পারছো? স্যার ক্যালকুলেশন স্যার কনসেন্ট্রেশনের সাথে সাথে ভলিউম লাগবে স্যার, আমাদের সূত্র যেটা করছিলাম যে S1 V1 সমান S2 হ্যাঁ, V2। তোমাদের ভলিউম লাগবে, সমস্যা কি? ভলিউম লাগলে অসুবিধা নাই। তোমরা যে কোনো একটা ক্যালকুলেশন করো। 10 into 1000 divided by 100 স্যার। আচ্ছা, এখন কি চেঞ্জ হচ্ছে? কিছু দেখতে পাচ্ছ? তার প্রথম স্লাইডে আছে। প্রথম স্লাইডে আছে, কাহিনী কি? কি যে একটা সমস্যা, দাঁড়াও একটু। আমি প্রথম স্লাইডে যাব এখন, এটা কেটে দিই। দেখো তো এখন চেঞ্জ হচ্ছে কিনা। হুম, জি স্যার, জি চেঞ্জ স্যার, হচ্ছে। চেঞ্জ হচ্ছে। হচ্ছে, গুড। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে হিসেব করতে পারতেছো না?
আচ্ছা মনে করো এখানে আছে কি 10 গ্রাম পার লিটার। হ্যাঁ, তুমি এটাকে 100 মিলিগ্রাম পার লিটার তৈরি করবা। আচ্ছা 10 গ্রামে কত হয়? 10 গ্রাম গুণন 1000 মিলিগ্রাম, 1000। তাই না? 1000, জি স্যার। 10,000। তাহলে হলো মিলিগ্রাম পার ভাগ 100। লিটার, তাই না? তো এখন জি আমাদের স্যার। দরকার কত? 100 মিলিগ্রাম। 100 মিলিগ্রাম। তাহলে 10,000 থেকে 100 যদি আমরা করতে চাই, তাহলে কত থেকে কত নিতে হবে? এখান থেকে যদি আমরা আহ, এখানে 1 লিটারে, স্যার 100 তাহলে 100 দিয়ে ভাগ করলে কতটুকু পানি দিতে হবে এখানে? মনে করো 100। 100 গ্রাম পানি দিতে হবে, তাই না? নাকি জি স্যার। মিলিগ্রাম করতে হবে, তাহলে 100 100 দিয়ে যদি ভাগ করি তাহলে কতটুকু হবে? অর্থাৎ 100 লিটার, তাই না? 100 পানি, মিলিগ্রাম পার লিটার আর কি। 100 লিটার পানি আছে, 100 তো হবে না, এখানে 99 দিতে হবে। হ্যাঁ, 1 লিটার ওখানে আছে, তো 99 লিটার পানি প্লাস এই 1 লিটার যদি আমরা অ্যাড করি তাহলে সেটা হবে 100 মিলিগ্রাম। তোমরা কি বুঝতে পারছো? এখানে আমার 1 লিটার পানি আছে, যেখানে আছে কত? 1 লিটারে 10 গ্রাম, তার মানে 1 লিটারে 10,000 মিলিগ্রাম। মিলিগ্রাম। আমরা করতে চাই 1 লিটারে 100 মিলিগ্রাম, তাহলে কতটুকু পানি দিতে হবে? টোটাল হতে হবে 100 লিটার। তো 100 লিটারে যদি দেখো, যদি ব্যাক ক্যালকুলেশন করি, 100 লিটারে কতটুকু? 10,000, 10,000 মিলিগ্রাম, তাই তো? তাই না? স্যার এটা তো 1 লিটারে স্যার। ফাইনালি আমরা যেটা করব, সরি স্যার 100 লিটারে, হ্যাঁ 100 লিটারে। এখন আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি, এখানে যদি কেটে দেই 100 100, তাহলে কি হলো? 100 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ কনসেন্ট্রেশনটা আমাদের এটাই আসছে। বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। এখন মনে করো এই কনসেন্ট্রেশন এখানে আসলো, আমরা একটু একটু মাথায় রাখো, এটুকু আমরা পরবর্তীতে জিজ্ঞেস করব। আমরা পরে যখন ডোজে যাব তখন আমরা একটু ক্যালকুলেশন করব পরে। আচ্ছা, এখন আমরা যদি মেকানিজমটা দেখি যে কিভাবে কাজ করে, যেটা আগে বললাম যে এটা ওয়াটার সলিউবল একটা কেমিক্যাল। হ্যাঁ, স্ট্রাকচার রিলেটেড টু বেনজোকেইন, যদিও বেনজোকেইন আমরা পড়ি না এখনো, বাট বেনজোকেইনের সাথে রিলেটেড। আর এটা লোকাল অ্যানেস্থেটিক্স হিসেবে এটা ইউজ করা হতো আসলে শুরুর দিকে, লোকাল অ্যানেস্থেটিক্স হিসেবে অ্যানিমেলের ক্ষেত্রে। তো যখন লোকাল অ্যানেস্থেটিক্স মানে তো তোমরা বুঝো যে কোনো একটা জায়গায়, পায়ে বা কোথাও যদি কোনো ছোট অপারেশন হয় সেক্ষেত্রে এটা করা হয়। এবং সেটা কিভাবে কাজ করে? এটা ব্লকিং দ্য কন্ডাকশন অফ সোডিয়াম চ্যানেল। তোমরা ফিজিওলজিতে সম্ভবত পড়েছো, তাই না? সোডিয়াম চ্যানেল পড়েছো, গিলের সাথে একটা রিলেটেড। আমরা যদি এখানে দেখি, এখানে একটা গিলের স্ট্রাকচারের সাথে যে পিবিসি, দ্যাট মিনস পেভমেন্ট সেল, এমআরসি কি বলতো? এমআরসি মাইটোকন্ড্রিয়া রিচ সেল, এখানে পিবিসি। তো এখানে মাইটোকন্ড্রিয়া রিচ সেল আছে, এইদিকে হলো ব্লাড। হ্যাঁ, ব্লাডের অংশটাকে বলা হয় ব্যাজোলেটারাল, দ্যাট মিনস গিলের ভিতরের দিকের অংশ। আর এটা হলো বাইরের দিকে, কারণ গিলে হলো এপিথেলিয়াল সেল, তোমরা জানো সেই এপিথেলিয়াল বেরিয়ার থাকে, বেরিয়ার ফাংশন যেটা। এদিকে হলো পানি আছে, অর্থাৎ বাইরের দিকের অংশ এটা পানি, আর এদিকে হলো ব্লাড। হ্যাঁ, সো পানির থেকে কি হবে? পানি থেকে হ্যাঁ কিছু জিনিস আসবে গিল দিয়ে, আবার গিল থেকে বের হয়ে যায়। তো তোমরা অসমোরেগুলেশন যেটা পড়েছো, তাই না? অসমোরেগুলেশন যেটা সল্ট ব্যালেন্স হয়। তো এখানে ওই কমপ্লেক্সে যাব না আমরা। এখানে দেখো একটু খেয়াল করে যে পানি থেকে, হ্যাঁ পানিতে দেখো বিভিন্ন ধরনের আয়ন আছে, তো সেই আয়ন গুলো এখানে। তো আমরা যদি সোডিয়ামের কথা ধরি, যে সোডিয়াম আয়ন এটা প্রবেশ করলো এটা মাইটোকন্ড্রিয়া রিচ সেলে। তোমরা ক্লোরাইড সেলের নাম শুনেছো, তাই না? ক্লোরাইড সেল, সেটা মাইটোকন্ড্রিয়া রিচ সেলের মধ্যে পড়ে। তো সেখানে কি করলো? সোডিয়াম আয়নটা আসলে আসলে তো ক্লোরাইড হিসেবে আসবে, আয়ন হিসেবে আসার পরে দেখো সোডিয়াম আয়নটা আবার গিল থেকে, যে গিলের সেল, মাইটোকন্ড্রিয়া রিচ সেল গিলের, সেই সেল থেকে এটা ব্লাডে চলে যায়। তো এখানে তোমরা জানো যে 3টা সোডিয়াম আয়ন ইকুইভ্যালেন্ট টু 2টা পটাশিয়াম আয়ন, জানো না এটা? অর্থাৎ 3টা সোডিয়াম আয়ন সেল থেকে বের হয়ে ব্লাডে যাবে, ব্লাড থেকে 2টা পটাশিয়াম আয়ন সেলের ভিতরে যাবে, যেটা ইকুইভ্যালেন্ট। এবং এখানে যখন সোডিয়ামটা আসে, এটা হলো তোমার
অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্যাট মিনস এখানে এটিপির সাথে সম্পৃক্ত। এখানেও যখন এটা হবে এটিপির সাথে সম্পৃক্ত, তা এটিপি এনার্জি প্রয়োজন হয়। এখন দেখো তাহলে এদিকে কি হয়, সোডিয়াম আয়নটা আবার বেরও হয়ে যেতে পারে, যে এখানে দুই ধরনের সেলের মাঝখানে যে জাংশন, হ্যাঁ, যেটাকে বলা হয় কি বলা হয়, দুইটা সেলের মাঝে যে এটাকে বলা হয় প্যারাসেলুলার স্পেস। সো এই দুইটা সেলের মাঝে যে প্যারাসেলুলার স্পেস থাকে, সেই স্পেস দিয়ে আয়নটা আবার সোডিয়াম আয়ন, দেখো এখানে তো আসলো সোডিয়াম আয়নটা, কিন্তু তিনটা আসলো। তো এই আয়নগুলো তো ভিতরে থাকা যাবে না, কারণ আয়ন বেশি হলে আবার সমস্যা হবে। তো সেই আয়নটা আবার পানিতে চলে যায়, এটা বের হয়ে যায়, এটা তোমরা এখানে খেয়াল করে দেখো। হ্যাঁ, আবার এখানে দেখো ক্লোরাইড আয়নটাও আরেকটা অংশ দিয়ে বের হয়ে যায়। এটা এটা কিন্তু আবার প্যাসিভ ট্রান্সপোর্ট, বের হয়ে যাচ্ছে। তো এইভাবে এটা হলো সোডিয়াম চ্যানেল বলা হয় এটাকে। এবং সোডিয়াম চ্যানেল শুধু না, ক্যালসিয়াম চ্যানেলও আছে, এখানে দেখো ক্যালসিয়াম চ্যানেলও আছে। সো কি করে এই ট্রাইকেন মিথিল সালফোনেট বা MS222, এটা এই যে সোডিয়াম চ্যানেলটা, এই সোডিয়াম আসতেছে, পটাশিয়াম যাচ্ছে এবং সোডিয়াম বের হয়ে যাচ্ছে, এই চ্যানেলটাকে ব্লক করে দেয়। দ্যাট মিনস এখানে থেকে এটা বের হতে পারবে না। হ্যাঁ, তো বের না হলে কি হবে, আমরা জানো যে আমাদের বডি যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, বিশেষ করে যখন ডায়রিয়া হয়, হ্যাঁ, বা ডিসেন্ট্রি ডায়রিয়া, সেক্ষেত্রে বডি থেকে অনেক সোডিয়াম আয়ন বের হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়ে যায়। তখন আমরা কি হই, দুর্বল হয়ে পড়ি, তাই না? তো এইটা সেই রকমই কাজ করে। হ্যাঁ, MS222, অর্থাৎ এটা লোকাল হিসেবে ইউজ করা হয়। লোকাল দ্যাট মিনস বডির কোনো একটা অংশে দেয়া হলে, হ্যাঁ, এখানে দেয়া হলো ফর এক্সাম্পল MS222, সো এই অংশটা এখানে এই সোডিয়াম চ্যানেলটা ব্লক হয়ে যাবে। হ্যাঁ, ব্লক হয়ে গেলে তখন এই অংশটা তখন কোনো সেন্সেশন পাবে না। হ্যাঁ, তোমরা জানো যে আমরা আমাদের পায়ে অনেক সময় জিজি ধরে, তাই না? তোমরা জানো না এটা? জি স্যার। জি স্যার। ওখানে কোনো কিছু কিন্তু বোঝা যায় না। তো এরকম এটাও সাম সর্টস অফ ওইরকম, হ্যাঁ, যে আমাদের বডির মানে সেন্সেশনটা, আমাদের সেন্সটা হারিয়ে ফেলি। এবং আমাদের কিছু আছে যেটা এভিডেন্স, যে নার্ভাস সিস্টেমের সাথে নার্ভাস টিস্যু এটা বেশি ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, টাইকেন এবং নিউরাল কন্ডাকশন ইন ডট ফিশে দেখা গেছে এরকম একটা কিছু লিডোকেইন রিলেটেড ড্রাগ, বিশেষ করে এটা অ্যানালজেসিক ড্রাগ, যেটা অ্যানালজেসিক তো বুঝো, যেটা ব্যথানাশক, এটার সাথে রিলেটেড লিডোকেইন, যেগুলো অ্যানালজেসিক, এবং এটা সিএনএস ডিপ্রেসেন্ট, অর্থাৎ মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে এটা, অর্থাৎ ব্যথাটা তো আমার এইখানের সাথে না, কারণ আমরা ব্যথাটা ফিল করি আমাদের নার্ভাস সিস্টেমের মাধ্যমে, ব্রেনের সাথে কানেক্টেড। সো এইখান থেকে কোনো সিগন্যাল, অর্থাৎ যেখানে আমাদের বডির কোথাও পেইন হচ্ছে সেখানে আমরা অ্যানালজেসিক ইউজ করলাম। তো এখান থেকে যেহেতু সোডিয়াম চ্যানেলটা ব্লক হয়ে যায়, দ্যাট মিনস এখান থেকে ফার্দার ব্রেইনে যে আমাদের এটা যাবে, সিগন্যাল যাবে, সেই সিগন্যালটাকে স্টপ করে দেয়। এবং সিগন্যালের ক্ষেত্রে সোডিয়াম চ্যানেল বড় ভূমিকা পালন করে। সো এটা ব্লক করে দেওয়া মানে হলো আমরা ফিল করতে পারতেছি না পেইনটা। আসলে কিন্তু এখানে কাজ সবই হচ্ছে, বাট সেটাকে আমরা ফিল করতে পারতেছি না, তাই না? ফিল করাটাকে এটা ব্লক করে দিচ্ছে। এটা ডোমেস্টিক ম্যামালসের ক্ষেত্রেও এরকম ইউজ করা হয়। সো আর সেজন্য বলে ডোমেস্টিক অ্যানিমালের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে ধরা হয় যে ফিশের ক্ষেত্রে একই রকম হবে, এটা আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এখন আমরা যদি ফার্মাকোকাইনেটিক্সটা দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা গিলের মাধ্যমে, গিল ডিফিউশন, এটা স্বাভাবিক, কারণ পানিতে তো দেওয়া হয়। যদি আমরা ইনজেকশনের মাধ্যমে না দিই, পানির ইমার্শনটা যদি করি, গিলের মাধ্যমে এটা ডিফিউজড হয়ে এটা অ্যাবজর্ব হয়। এবং এটা হওয়ার ফলে আবার যখন ফ্রেশ ওয়াটারে নেওয়া হয়, তখন আবার র্যাপিড ইন্ডাকশন এবং রিকভারি, কারণ গিলের থেকে তো তোমরা জানো যে সার্কুলেটরি সিস্টেম বা ব্রেনের সাথে ভেরি ক্লোজ। সো এটা খুব দ্রুত এটা র্যাপিড ইন্ডাকশন হয়। ইন্ডাকশন মানে হলো যে সে অ্যানেস্থেটাইজ হচ্ছে। এবং রিকভারির ক্ষেত্রেও পানিতে যখন দেওয়া হয়, যেহেতু পানিটা সরাসরি গিলে চলে যায়, সেজন্য খুব কুইকলি এটা রিকভারি করতে পারে। আর এটা দেখা গেছে যে আর্লি স্টেজ ক্যান শো সাম এক্সাইটরি ইফেক্ট সিমিলার টু দোজ ইন টেরেস্ট্রিয়াল অ্যানিমাল, অর্থাৎ খুবই ইনিশিয়ালি কিছু লাফালাফি করতে পারে ওখানে দেওয়া হলে, পরবর্তীতে এটা আস্তে আস্তে
এক্সাইটরি স্টেজ, এটা টুতে যখন লেট স্টেজে যাবে তখন এটা আস্তে আস্তে অ্যানেস্থেটাইজ হবে। আর যখন ইমোবাইল হয়ে যায়, দ্যাট মিনস মুভ করতে পারে না, তো ট্রাইকেন ইজ এবল টু কমপ্লিটলি অ্যাবলিশ বিফোর বিকামিং ইমোবাইল, সরি বিফোর মাসল মুভমেন্ট। এই তোমরা একটু শোনো, আমার ওই কি বলে জুমে হঠাৎ করে প্রবলেম হয়েছে, আগে তো আনলিমিটেড, এখন বুঝতেছি না কেন 10 মিনিটসের এই আসছে। হ্যাঁ, এটা কেটে যেতে পারে, আমি তখন আবার কানেক্ট করব, ঠিক আছে? স্যার স্যার জয়েন করে জানি না, হঠাৎ আজকে প্রথম এরকম শো করতেছে, এটা একটু করতে হবে, দেখতে হবে বিষয়টা। আচ্ছা, তো এটা দেখা গেছে যে কজ ফিজিওলজিক চেঞ্জ ইনক্লুডিং ইনক্রিজ কর্টিসল লেভেলটা বেড়ে যেতে পারে, গ্লুকোজ লেভেল বেড়ে যেতে পারে, হেমাটোক্রিট, ল্যাকটেট এগুলো বেড়ে যেতে পারে। হাই ডোজ যদি দেওয়া হয় 100 মিলিগ্রাম পার লিটার, এটা হাই ডোজ যেটা আমরা ক্যালকুলেট করলাম, এটা একটা প্রবলেম সৃষ্টি করতে, বিশেষ করে ডিক্রিজ ডরসাল অ্যাওর্টিক প্রেসার, হ্যাঁ, সার্কুলেটরি সিস্টেম একটু প্রবলেম করতে পারে। আচ্ছা, আর এখানে কিছু ডোজ আছে, এই ডোজগুলো তোমরা আশা করি ক্যালকুলেট করতে পারবা। ইমারশন টাইম, এটা টাইমটা কত সেকেন্ড, এটা মিনিটস বলছে, এটা কিছু দেখো, যদি সিডেশন হয় তাহলে 10 থেকে 30 এই মিলিগ্রাম পার লিটার যদি হয় তাহলে অনেক সময় লাগবে। হ্যাঁ, আর যদি আমরা ডোজটা বাড়িয়ে দিই, যেমন 80 থেকে 180, তাহলে আপ টু 10 মিনিটসের মধ্যে এটা অ্যানেস্থেটাইজ হয়ে যাবে। এখানে যদি দেখো, এখানে অ্যানালজেসিক ডিপার, যেটা 80 থেকে 100 যদি হয় আপ টু 5 মিনিটস, তো এইগুলো হচ্ছে একটা ডোজ, এবং এটা হলো টাইম। এখানে যদি দেওয়া হয়, দেখো 30 থেকে 200, এটা আপ টু 8 মনে হয় লেখা। তো বিভিন্ন স্পিসিসের ক্ষেত্রে দেখো, এটা বলছে হলো ট্রাউটের ক্ষেত্রে, এটা স্যামন, এটা বাস, এটা কার্পের ক্ষেত্রে আমরা তো কার্পের জন্য বিশেষ করে ইউজ করি, বা ফ্রেশ ওয়াটার ট্রপিক্যাল ফিশ, যদি আমরা তেলাপিয়ার কথা ধরি, তাহলে 30 থেকে 50 মিলিগ্রাম পার লিটার যদি করি, অনেক সময় লাগে, 1440 মিনিট। সো আমাদেরকে এগুলো তো স্টাডি করা হয়নি, আর তো আমাদেরকে যদি ইউজ করতে হয় তখন স্টাডি করতে হবে। হ্যাঁ, সো আমরা কার্পের ক্ষেত্রে দিতে পারি 30 থেকে 200 মিলিগ্রাম পার লিটার, তাহলে 5 মিনিটস 8 মিনিটসের মধ্যে হয়ে যাবে। তো আর অন্যান্য ডোজ দিতে গেলে সেটা স্টাডি করে বের করতে হবে। তো তোমরা যখন ইউজ করবা তখন ওই যেভাবে ক্যালকুলেশন করা হলো ওইভাবে ক্যালকুলেশন করেই করবা। আর উইথড্র পিরিয়ডটা এটা ধরা হয়, এটা জিরো, নিয়ার জিরো, মানে কোনো রেসিডিউ থাকবে না, উইদিন 24 আওয়ার্স আফটার অ্যাডমিনিস্ট্রেশন ইন স্যালমনিডস। তো এটা খুবই অল্প সময়, 24 ঘন্টা পরেই। তারপরেও যেহেতু এটা কোনো রিস্ক না নিয়ে, সেজন্য ইউএসএ তে যেটাকে 21 ডে এটা উইথড্রল পিরিয়ড ধরা হয়, এবং ইউকে তে 10 ডেজ ধরা হয় উইথড্রল পিরিয়ড। অর্থাৎ যদিও কোনো রেসিডিউ থাকে না আফটার 24 আওয়ার্স, তারপরে এটা এটা রাখা হয়। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখো বেনজোকেইন, এটা আগেই বলছি যে বেনজোকেইনের সাথে MS2 ভালো একটা সম্পর্ক আছে। ট্রাইকেনের একটা আইসোমার, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বেনজোকেইন, এবং এর কিছু আইসোমার আছে, অ্যাসিটাইল বেনজোকেইন বলা হয়, আবার প্যারাঅ্যামাইনো বেনজোইক অ্যাসিড, আবার অ্যাসিটাইল প্যারাঅ্যামাইনো বেনজোইক অ্যাসিড। হ্যাঁ, এগুলো আসলে হলো মেটাবোলাইটস, আসলে এটা আইসোমার না, এটা মেটাবোলাইটস। অর্থাৎ এটা যদি ইউজ করা হয় তাহলে এটা ব্রেকডাউন হয়ে এই ধরনের প্রোডাক্টে তৈরি হতে পারে, মেটাবলিজম হয়ে। এটাও কালারলেস একটা হোয়াইট ক্রিস্টাল, হ্যাঁ, একটা ক্রিস্টালাইন পাউডার হিসেবে বেশি এটা করা হয়, এবং ওয়াটার সলিবল। বেনজোকেইন ইটসেলফ কালারলেস, হ্যাঁ, এটা ওয়াটার সলিবল। আর আবার এটা কি বলছে, বেনজোকেইন ইটসেলফ কালারলেস ক্রিস্টাল ওয়াটার সলিবল, এটা ওয়াটার বাট খুব বেশি না, মানে স্পেয়ারিংলি, দ্যাট মিনস এটা কিছুটা ওয়াটার সলিবল, বাট এটা হাইলি লিপিড সলিবল। এবং বেনজোকেইনের কিছু সল্ট, যেমন হাইড্রোক্লোরাইড সলিউশন অফ দ্য, এটা হলো ফটোলেভাইল, এবং শুড বি স্টোর ইন ডার্ক, যেটা আগের মতোই, আগে যেটা ছিল এটা ডার্কে রাখতে হয়, কারণ লাইট সেন্সিটিভ এগুলো। হ্যাঁ, এটা ডোজ যেটা ইউজ করা হয়, এটা ডোজটা বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে, স্পিসিস, সাইজ,
ওয়াটার টেম্পারেচার, হার্ডনেস, এগুলোর উপর ডিপেন্ড করে। তো এগুলোর উপর ডিপেন্ড করেও সেটা 25 থেকে 200 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত এটা ইউজ করা যায়। আর ইউথেনসিয়ার জন্য যদি বলি আমরা, তাহলে 3 থেকে 5 টাইমস হায়ার কনসেন্ট্রেশন লাগবে। এটার কোনো মার্কেট অথরাইজেশন নাই, বিশেষ করে ইউএসএ বা ইউরোপের কান্ট্রিগুলোতে, যেটা আগেই বলছি, শুধু MS222টাই ওরা ই করে, সাজেস্টেড করে। সো এক্ষেত্রে এটা মার্কেট অথরাইজেশন নাই, তারপরে ওগুলো ইউজ করা হয়। কিন্তু এটা মোর অ্যাক্টিভ অ্যানেস্থেটিক্স দেন MS222। হ্যাঁ, লোয়ার কনসেন্ট্রেশন হলেই চলে যায় এবং মোর কুইকলি এটা কাজ করে ওইটার তুলনায়। কিছু এক্সাম্পল যদি দেখি আমরা, যেমন কার্পের ক্ষেত্রে, তেলাপিয়া এবং কার্পের ক্ষেত্রে 50 মিলিগ্রাম পার লিটার বেনজোকেইন হাইড্রোক্লোরাইডটা ইউজ করা হয়, এবং যেটা অ্যানেস্থেটিক স্টেজ 5-এ চলে যেতে পারি আমরা। হ্যাঁ, ওটা যদি ওখানে 4টা স্টেজ ছিল, স্টেজ 5 পর্যন্ত সম্ভব, এবং এটা 6.5 মিনিটসের মধ্যে তেলাপিয়া, আর কার্পের 3.9 মিনিটসের মধ্যে। অর্থাৎ আমরা 50 মিলিগ্রাম পার লিটার ইউজ করলে কার্পের ক্ষেত্রে 4 মিনিটের মধ্যে আমরা আমাদের এক্সপেক্টেড এটা পাবো। আর যদি 80 মিলিগ্রাম ইউজ করা হয়, তাহলে তেলাপিয়া একটা ইন্ডাকশন টাইম যেটা হলো ইন তেলাপিয়া 3 টাইমস অ্যাজ লং অ্যাজ ইন কার্প। MS222 তুলনায় আমরা যদি MS222 80 মিলিগ্রাম বা বেনজোকেইন 80 গ্রাম ইউজ করি, 80 মিলিগ্রাম, তাহলে যে রেজাল্ট পাবো সেটা হলো কি বলছে 2 টাইমস তেলাপিয়ায় এবং 3 টাইমস কার্পের সে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর 100 মিলিগ্রাম যদি ইউজ করা হয়, 1.5 টাইমস হায়ার দেন MS222। সো এখানে 3 মিনিটস যদি আমরা এটা ক্রাইটেরিয়াকে আমরা রিচ করতে চাই, তাহলে 60 মিলিগ্রাম পার লিটার যদি ইউজ করি কার্পে এবং 80 মিলিগ্রাম পার লিটার তেলাপে, সেগুলো আমরা 3 মিনিটসের মধ্যেই এটা অ্যানেস্থেটাইজ হয়ে যায়। আর স্যালমনিসকে একটু বেশি লাগে, 24 to 45 মিলিগ্রাম পার লিটার স্যালমনিস, এবং এটা হলো নর্দার্ন পাইকের ক্ষেত্রে আরো বেশি ডোজ প্রয়োজন হয়। আর ফার্মাকোলজি দিয়ে যদি আমরা পড়ি, এটাও একই রকম, কার্ডিওভাস্কুলার, যেহেতু একই ধরনের কেমিক্যাল, সো এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমে এটা অ্যাটাক করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো আমরা যখন ইউজ করবো, পানিটাকে এয়ারেটেড করতে হবে। এটা গিলের মাধ্যমে এটা অ্যাবজর্পশন হয় এবং স্কিনের মাধ্যমে হতে পারে। আর যেটা বলছে কার্পের ক্ষেত্রে ফাস্টেস্ট অ্যাবজর্পশন থ্রু স্কিন, কার্পের ক্ষেত্রে স্কিনের মাধ্যমে এটা বেশি অ্যাবজর্ব হয় গিলের তুলনায়, কম্পেয়ার টু তেলাপিয়া এবং ট্রাউট। এবং একটা রেডিও লেভেল বেনজোকেইন ইউজ করে দেখা গেছে, যদি এটা রেইনবো ট্রাউটে ইজ ডিটেক্টেবল ইন ওয়াটার 1 মিনিট লেটার বাই 3 আওয়ার্স, এটা 59%। যেটা অর্থাৎ আমরা যদি ইনজেক্ট করা হয়, হ্যাঁ, ডরসাল অ্যাওর্টাতে, যেটাকে বললাম ডরসাল অ্যাওর্টাতে ইনজেক্ট করলে দেখা গেছে 1 মিনিট পরেই আমরা ডিটেক্ট করতে পারি পানিতে। দ্যাট মিনস উইদিন 1 মিনিট এরা কিন্তু এক্সক্রিশন হয়ে যাচ্ছে, এবং দেখা গেছে 59% আফটার 3 আওয়ার্স এটা পানিতে এটা চলে যায়। দ্যাট মিনস এক্সক্রিশন হয় 59%। আর এক্সক্রিশনটাও যদি বলি ইউরিনের মাধ্যমে, দ্যার ইজ অলসো স্লো এক্সক্রিশন ইউরিনের মাধ্যমে। অর্থাৎ আমাদের এক্সক্রিশনটা ইউরিনের মাধ্যমে হয়, বাট সেটা কম, অন্যান্য মাধ্যমে সেটা বেশি হচ্ছে। মনে করো যেটা ফিসিসের মাধ্যমে, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে সেটা এক্সক্রিশনটা বেশি হয়। আচ্ছা, এরপর আরেকটা আমরা যদি দেখি কুইনালডিন সালফেট, হ্যাঁ, এটা একটা অয়েলি লিকুইড, লিকুইড হিসেবে এটা পাওয়া যায়। এটা প্র্যাকটিক্যালি ইনসলিউবল ইন ওয়াটার, যেটা অয়েলি। সো তোমরা জানো যে অয়েল তো পানিতে মিশে না, সো প্র্যাকটিক্যালি ইনসলিউবল। এখন আনসুইটেবল ফর ইউজ ইন ফিশ অ্যানেস্থেসিয়া। সো ফিশ অ্যানেস্থেসিয়া তাহলে যদি পানিতে দেওয়া হলে মিশবে না, সেজন্য সমস্যা। তো কিন্তু প্রবলেমটাকে দূর করার জন্য সেটা কি করা হয়, এটা একটা সল্ট অ্যামাইন ইউজ করা হয়, টারশিয়ারি অ্যামাইন, বিশেষ করে সালফেট দেওয়া হয় সল্ট, যেটা সেই সল্টটা ইউজ করলে ইয়েলো ক্রিস্টালাইন পাউডার, যেটা সলিউবল ইন ওয়াটার। সো আমরা কুইনালডিনের সাথে আমরা সালফেট ইউজ করি, যার ফলে এটা ওয়াটার সলিউবল হয় এবং সেটা অ্যাসিডিক হয়। সেই জন্য অ্যাসিডিকটাকে দূর করার জন্য এটা কিছু করা হয়, বাফারিং করা হয় সোডিয়াম বাইকার্বনেটে আগের মতোই, বিশেষ করে ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে। এবং পেস
পিএইচ 5-এ যেটা 72.5% এটা ট্রাকটা ফর্ম অফ কুইনালডিয়াম থাকে আয়নে, আর যদি 7 করা হয় তাহলে অনেক বেশি পরিমাণে ফ্রি বেসে থাকে। অর্থাৎ আমরা যদি ভালো 7 পিএইচ এ রাখি সেক্ষেত্রে আমরা ফ্রি বেস পাবো, দ্যাট মিনস ইফেক্টিভ